জয় জয় শ্রীরাম। এই আওয়াজটা শুধুমাত্র এই প্যান্ডেলের মধ্যে নয়, এখানে অসুর সম্রাটের পাশ পর্যন্ত যাওয়া উচিত। কি দেখতো আজকে আমাদের এই পুঞ্চা ব্লকের যে পিছনের মাঠে বিশাল জনসমাবেশ, এই জনসমাবেশে আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন বিধানসভার সর্বকালের সেরা বিরোধী দলনেতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 1 বছর পর্যন্ত বিধানসভার বাইরে রাখা এরকম দুর্দণ্ড প্রতাপ নেতা, সকলের প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা সভাপতি বিবেক দা, আমাদের রাজ্যের নেতা বিদ্যাসাগর দা, বিল্লেশ্বর দা, জয়ন্ত দা, বিকাশ দা, আমাদের আরেক রাজ্যের নেতা বিধায়ক আমাদের নরহরি বাবু, আমাদের সুদীপ বাবু, আমাদের নবীরা, এখানে 4 সাধারণ সম্পাদক আমাদের ময়না মুর্মু, শঙ্কর দা সঞ্চালক সমেত সম্মানীয় মঞ্চ আমাদের শিবলিদা কনভেনার আছেন, দুর্গাদা কনভেনার আছেন। সকলের নাম যদি নেই আমি খুব ক্ষুদ্র বক্তব্য রাখবো, তাহলে কেটে যাকে শোনার জন্য হাজারে হাজারে মানুষ এসছে, আমার জন্য সময়টা নষ্ট হবে। সামনে লোকসভা নির্বাচন 2024 সালের 25 তারিখ, 25শে মে আমাদের এখানে লোকসভা নির্বাচন। আজকে আমরা এই জনসভাতে যারা আমরা মায়েরা বোনেরা সামনে আছেন, যারা লোকসভা নির্বাচনে ভোট দিতে এবং ভোট দেওয়ানোর জন্য এসছেন, সেই সব মায়েরা বোনেরা, সামনে দাদারা, পথ চলতি মানুষ, দোকানদার বন্ধু, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেই সব দাদারা দিদিরা, প্রশাসনিক কর্তব্যরত পুলিশ কর্মী সমেত সকলকে আমার নমস্কার, গৌরী অভিনন্দন। আমি সংক্ষেপে বলতে চাই, এই নির্বাচন কোন পঞ্চায়েত নির্বাচন নয় বন্ধু, এই নির্বাচন কোন পঞ্চায়েত সমিতির নির্বাচন নয়, এই নির্বাচন কোন জেলা পরিষদের স্কিম বানানোর কোন নির্বাচন নয়। আমার পূর্বের বক্তারা বলেছেন এই নির্বাচন কি হচ্ছে, দেশ গঠন করার নির্বাচন। আমাদের বিপক্ষে যে তৃণমূল কংগ্রেসের কানা পাড়কারা ভোট চাইতে আসছে, তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে, কারণ এই নির্বাচনের পরে প্রধানমন্ত্রী আসনের কাউন একজন ব্যক্তিকে বসানো হবে, সেটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদী। আপনাদের পক্ষের থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য বন্ধু 273 জনের প্রয়োজন হয়। তৃণমূল কংগ্রেস যারা ভোট চাইছে, যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলছে কি তাদেরকে ভোট দেওয়া হোক, তাদেরকে জিজ্ঞেস করুন বিপক্ষে বসার জন্য অন্তত 10% 54 জন লোকসভা সদস্যের প্রয়োজন হয়। আপনি সারা ভারতবর্ষে শুধুমাত্র 42টি আসনে তৃণমূল কংগ্রেসের ছাপ দিয়ে ভোটে দাঁড়িয়েছেন। যেতগুলো আসন দিয়েছেন তাতে বিপক্ষ বসা যায় না বন্ধু, বিপক্ষ বসা যায় না। সেই জন্য ছেলে খেলার বিষয় নয়। যেদিন আদিবাসীদের উপর অত্যাচার হয় তখন এই শান্তিরাম মাহাতো, সন্ধ্যারামী টুটুকে দেখা যায় না। এদেরকে কখন দেখা যায়? নিজের পরিবারের চাকরি দিতে হবে, নিজের পরিবারের লোককে জেলা পরিষদে পঞ্চায়েতে ভোটে দাঁড়াতে হবে, নিজের পরিবারের লোককে বিধানসভার ক্যান্ডিডেট করতে হবে, বিভিন্ন স্কিম দিতে হবে। সেই সময় এই সব ব্যক্তিদেরকে দেখা যায়। যদি সত্যিকারে মাননীয় সন্ধ্যারামী টুডু আদিবাসীদের হিতৈষী হয়, তাহলে যখন শিকারী মুড়াকে পিটে মারেছিল পুলিশে, তখন একটাও শব্দ কেন খরচ করে নাই? মাননীয় সন্ধ্যারামী টুডুকে জবাব দিতে হবে। জয়পুরে যখন আদিবাসী মেয়েটাকে সাঁওতাল পরিবার
কোথায় গেছিল, তারা কিন্তু একটা শব্দ খরচ করে নাই। আদিবাসী মার খাক খাক, এদের কোনো দেখা দেখাদের দরকার নাই। সেই সময় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি পাশে ছিল। আপনারা মনে করেন যেদিন শিকারীপুরাকে হত্যা করে 3 দিন ধরে বিজেপির কার্যকর্তারা ধর্নায় বসে গম্ভীর সিং মুড়ার যে মূর্তির নিচে পাগল এসে, আর যখন কোটশিলার বড়লার মেয়েটাকে মাঝে আধমরা করে দেয়, তখন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এটাকে হাসপাতালে নিয়ে যায়। আমাদের মানেশ্বর বাবু পৌঁছালেন, বলরামপুরের জনপ্রিয় বিধায়ক, তাকে আমরা স্বাগত জানাবো করতালি দিয়ে। আমি সেই জন্য আপনাদের কাছে আহ্বান করতে আসছি, এই নির্বাচন মোদীজির নির্বাচন, এই নির্বাচন ভারতীয় জনতা পার্টির নির্বাচন। এই ছেটকা চোরদের, গরু চোর, যাদের উপাধি হচ্ছে গরু স্ত্রী, যাদের কয়লা চোর কয়লা স্ত্রী, যারা 100 দিনের কাজের টাকা হজম করেছে, সেই টাকার চোরশ্রী, তাদের জন্য একটাও ভোট নয়। শুধুমাত্র ভোট কার জন্য? নরেন্দ্র ভাই মোদী পদ্ম ফুলের জন্য। আমরা শুধুমাত্র 400 আসনের জন্য লড়াই করছি, আর ওরা বিপক্ষে কে বসবে সেটার জন্য লড়াই করছে। বন্ধু, বিপক্ষে কে বসবে। সেই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না। শুভেন্দুদা তার বক্তব্যে পুরো ডিটেলস বলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আমি করজোড়ে আর একবার আশীর্বাদ চেয়ে সামনের 25 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাকে আশীর্বাদ করে মোদীজির হাত শক্ত করুন, এই আহ্বান করে আমার পুত্র বক্তব্য এখানে সমাপ্ত করছি। 1 নম্বর বোতামে আছে, 1 নম্বর বোতাম যেন 1 নম্বরেই থাকবে, এটা আমার বিশ্বাস আছে। আপনারা সকলকে আবার আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারত মাতা কে, ভারত মাতা কে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ যতীন্দ্র দাকে। এরপর বক্তব্য রাখবেন, যাকে শোনার জন্য আপনারা অধীর আগ্রহ হয়ে আছেন, রাজ্যের বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিধায়ক, বাংলার মুক্তি সূর্য, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। সবাই আমরা সদরে করতালি দিয়ে অভিবাদন জানাবো। ভারত মাতা কে, भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम। भगवान बिरसा मुंडा जीतकार, भगवान बिरसा मुंडा जीतकार। समवेत भद्रमंडली, राष्ट्रवादी देशप्रेमिक बंधुगण, আমরা আজকে এখানে লোকসভা নির্বাচনের প্রাক্কালীন সমাবেত হয়েছে এবং আমাদের এই নির্বাচন 6ষ্ঠ দফাতে হবে। অবিভক্ত মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, অরণ্য সুন্দরী এলাকাতে 25শে মে আমাদের নির্বাচনের দিন। ওই দিন আমরা সবাই মিলে ভারতবর্ষের গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করে আগামী 5 বছর দেশ কারা চালাবে, কার নেতৃত্বে এই দেশ চলবে, কার অভিভাবকত্বে আমরা সুরক্ষিত থাকব, সেটা আমাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আজকে এই মানবাজারে যে বিপুল পরিমাণ গণদেবতা জনতা জনার্দন এখানে এসেছেন, আমি তার জন্য আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এত বিপুল পরিমাণ আমাদের মাতৃশক্তি এসেছেন, আমি আমার শক্তি স্বরূপা মাতৃশক্তিকে অন্তর থেকে প্রণাম নিবেদন করি। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন মান্যবর জেলা সভাপতি ভাতৃপ্রতিম বিবেক রাঙা মহোদয়। আমরা যার সমর্থনে
এখানে এসেছি, আমার 4 বার আসা হয়ে গেছে গত 2-2.5 মাসে। আমি জয়পুরে এসেছি, আমি ঝালদাতে এসেছি, আমি বলরামপুরে এসেছি, আজকে মানবাজারে এসেছি। যার সমর্থনে আমি এসেছি আমাদের তরুণ সাংসদ, আমাদের রাজ্যে বিজেপির সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রার্থী এবং নরেন্দ্র মোদীজির মনোনীত পদ্মফুলের প্রার্থী ভাতৃপ্রতিম জ্যোতির্ময় সিং মাহাতো, তাকে আমি আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রাক্তন সভাপতি এবং আমাদের রাজ্যের নেতা, যার নেতৃত্বে 18 পঞ্চায়েত, 19 লোকসভা, 21 বিধানসভায় পুরুলিয়া পদ্মময় হয়েছিল, সম্মানীয় বিদ্যাসাগর চক্রবর্তী মহোদয়। বিশিষ্ট শিক্ষক, আমাদের বিধানসভার রত্ন, এমন একদিন নেই যার বিধানসভায় প্রশ্ন থাকে না। বিধানসভায় যিনি সরকার পক্ষকে গাঁয়ের ভাষায়, পুরুলিয়ার ভাষায় চেপে ধরেন, যাকে দেখলে মন্ত্রীরা বিধানসভার মধ্যে থরথর করে কাঁপে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যিনি পুরুলিয়ার মানুষের জলের জন্য দাবি করেন, যিনি মুখ্যমন্ত্রীকে বসিয়ে রেখে বলেন আপনি কবিতা লিখতে পারেন না, এপাং ওপাং ঝপাং এই কবিতা লিখে আপনি গোটা পদ্য কবিতাকে বিকৃত করেন, তিনি হলেন নরহরি মাহাতো, আমাদের বিধায়ক। তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের তরুণ বিধায়ক দুবারের এবং পুরুলিয়ার প্রাক্তন কাউন্সিলর ভাতৃপ্রতিম সুদীপ মুখার্জি, আমাদের বলরামপুরের মান্যবর বিধায়ক বানেশ্বর মাহাতো, পাড়ার বিধায়ক সাথী নদিয়া চাঁদ বাউরি, জেলার কনভেনার শ্রীপতি মাহাতো মহোদয়, জেলার কো কনভেনার দুর্গাচরণ মাহাতো এবং আরেক কো কনভেনার আমাদের নেতা জনপ্রিয় ঘোষ মহোদয়, কেন্দ্রীয় কমিটির সদস্য বিকাশ চন্দ্র, রাজ্য কমিটির সদস্য আমাদের গৌরী বাউরি মহোদয়া, জেলা কো ইনচার্জ সুপ্রভাত পাত্র, পুরুলিয়া বিভাগ কনভেনার বিল্লেশ্বর সিং আইনজীবী, জেলার ইনচার্জ ডাক্তার জয়ন্ত মন্ডল, জেলার সহসভাপতি ভাই গৌতম রায়, জেলার সাধারণ সম্পাদক ময়না মুর্মু, বিপ্লব মুখী, শঙ্কর মাহাতো। এছাড়াও এই বিধানসভার কনভেনার বাণীপদ কুম্ভকার, মোর্চার সভাপতিগণ এবং শান্তিময় মুখার্জি সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন ইতিমধ্যে 3য় দফার ভোট হয়ে গেছে এবং আগামীকাল 4র্থ দফার নির্বাচন। আমরা সৌভাগ্যবান, পশ্চিম বাংলায় এই নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার জন্য যিনি প্রচারে নেতৃত্ব দিচ্ছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি একদিনে আজকে পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে 4টি সভা করেছেন। 4টি সভা করে তিনি পশ্চিমবঙ্গ থেকে লুটেরা, খুনি, ধর্ষণকারী, অত্যাচারী, বাংলাকে অর্থনৈতিক থেকে সব দিক থেকে শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তাকে উৎখাত করার আবেদন করেছেন। আমরা আপনাদের কাছে আবেদন নিয়ে এসেছি যে পুরুলিয়া ভারতীয় জনতা পার্টির ঘাঁটি মাটি ছিল। এই পুরুলিয়াকে আপনাদের আগামী 25 তারিখে আবার মোদীজির হাতে তুলে দিতে হবে। আপনারা সবাই জানেন যে এবারেও প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদীজি। ইতিমধ্যে বিজেপি 2টো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে লোকসভায়, একটা গুজরাটের সুরাট আর একটা মধ্যপ্রদেশের ইন্দোর আসন। তাই বিজেপি জয়যাত্রা শুরু হয়ে গেছে। তাই 400 যখন বিজেপি পাবে, মোদীজি আবার প্রধানমন্ত্রী হবে, তখন পুরুলিয়ার এমপি ভারতীয় জনতা পার্টিরই হওয়া উচিত। এই আবেদন আমি আপনাদের কাছে
করতে চাই। আপনারা দেখছেন এই গত 2.5 মাস ধরে প্রবল গরমের মধ্যে সব নেতা নেত্রীরা, জাতীয় এবং রাজ্য নেতারা, মন্ডল বুথের নেতারা সবাই মিলে প্রচার করছেন। এই রাজ্যে আমাদের প্রধানমন্ত্রী যখন আসছেন, তিনি কি বলছেন? প্রধানমন্ত্রী বলছেন যে আপনারা বিকাশের জন্য ভোট দিন, আপনারা বিকশিত ভারতের জন্য ভোট দিন। নরেন্দ্র মোদী বলছেন আমি 82 কোটি লোককে 5 কেজি করে চাল, গম, রেশন দিচ্ছি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায়। আমি আরো 5 বছর এই কর্মসূচি চালাতে চাই, তাই আপনারা পদ্ম ফুলে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন মায়েদের, বোনেদের, দিদিদের সম্মান রক্ষা করার জন্য আমি 14 কোটি শৌচালয় নির্মাণ করেছি, যার মধ্যে পশ্চিমবঙ্গে 80 লক্ষ আছে, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 12 কোটি কৃষককে বছরে 6,000 টাকা করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দিচ্ছি, যার মধ্যে পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষক রয়েছে, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 12 কোটি পরিবারে 60 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি, 5 কোটি আমি চিকিৎসা করিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি জল জীবন মিশনে নলবাহিত জল গোটা দেশে দিয়েছি, আমি আপনাদেরকে, মহিলাদেরকে, দিদিদের, বোনেদেরকে নলবাহিত রান্নার গ্যাস রান্নাঘরে পৌঁছে দিতে চাই, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে বিশ্বে ভারতকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করতে চাই, আপনারা বিজেপিকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে উচ্চবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, দরিদ্র হোক, কোন অর্থনৈতিক মাপদণ্ড আমি মানব না। 70 বছর হলে সমস্ত নাগরিকের চিকিৎসার দায়িত্ব আমি নেব। আপনার চিকিৎসার জন্য ছেলে, বৌমা, আত্মীয়র কাছে টাকা চাইতে হবে না, তার দায়িত্ব নরেন্দ্র মোদীজি দেবে। নরেন্দ্র মোদী বিকাশের নামে ভোট চাইছেন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্বোধন করেছি, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে রাম মন্দির নির্মাণ করতে গিয়ে, 85 বার আক্রমণ হয়েছে। একবার যখন বাবর প্রথম আক্রমণ করে একদিনে 75,000 সনাতনী তাদেরকে খুন করেছিল বাবরের হানাদাররা। আমি শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির বানিয়েছি। তৃণমূল কি বলতো? তৃণমূল বলতো বিজেপি ভোট এলে মন্দিরের কথা বলে, বলে মন্দির ওই বানাएंगे, তিথি নেই বাতাएंगे। এটা বলতো না বিরোধীরা? তৃণমূল, কংগ্রেস, সিপিএম আজকে রাম মন্দির 22শে জানুয়ারি আমাদেরকে দিয়ে শান্তিপূর্ণ উপায়, এমনকি শুনলে খুশি হবেন রাম মন্দির উদ্বোধনের দিন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তিনিও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। এর নাম হলো নরেন্দ্র মোদী। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, মোদী সব কাজ করতে পারেন। মোদীজি বলছেন আমি মুসলমান মহিলাদের ট্রিপল তালাকের হাত থেকে বাঁচিয়েছি। আগে তরকারিতে নুন কম হলে, তরকারিতে ঝাল হয়ে গেলে তার স্বামীর যদি ইচ্ছা হতো বলতো তালাক তালাক তালাক, যা তোর কাজ খতম, তুই বেরিয়ে যা ঝোলা নিয়ে। নরেন্দ্র মোদী ট্রিপল তালাক খতম করেছে। দেখবেন সংখ্যালঘুরা কিভাবে, মহিলারা কিভাবে স্বামীকে বলবে যে ভিতরে যাচ্ছি তোমার খাতায় ভোট দেবো, ভিতরে গিয়ে পদ্মে টিপবে। পদ্মে টিপেছে। মালদা, মুর্শিদাবাদে প্রচুর সংখ্যালঘু মুসলিম মহিলারা ট্রিপল তালাকের জন্য মোদীজিকে ভোট দিয়েছেন। আগামী দিনেও দেখবেন কিভাবে আমরা মহিলাদের ভোট সমর্থন পাই। নরেন্দ্র মোদীজি বলছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন যে কাশ্মীরে 370 ধারা বাতিল করতে হবে। সব সময় তার লড়াই ছিল, তিনি আত্মবলিদান দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে
370 ধারা 35 বাতিল করেছে নরেন্দ্র মোদীজি। আপনি বলুন তো, কোভিডের মহামারীর সময় আমরা সবাই কিভাবে আতঙ্কে ছিলাম? লকডাউন, দারিদ্র, কত মানুষ খেতে পায়নি, কাজ কাম বন্ধ হয়েছে। নরেন্দ্র মোদীজি 11 মাসের মধ্যে ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে 3টে দেশীয় ভ্যাকসিন আবিষ্কার করেছেন। আপনি পারবেন এর আগে ইতিহাস কি বলছে? 1820 সাল থেকে 1920 সাল স্প্যানিশ ফ্লু, কলেরা, আপনার এনকেফ্যালাইটিস, আমাদের র্যাবিস, যত মহামারী হয়েছে, কোন মহামারীর টিকা 12-13 বছরের আগে বেরোয়নি। চোখের সামনে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক মারা গেছে। আপনারা ভ্যাকসিন পেয়েছেন, সবাই 2টো করে পেয়েছেন, টাকা দিতে হয়নি, 1 পয়সা লাগেনি। এর নাম হলো নরেন্দ্র মোদী। এই লোককে প্রধানমন্ত্রী করবেন না আপনারা অন্য কাউকে করবেন? এই যে তোলামূল, চোরামূল, আজকে দেখছেন না পুরো মানবাজার, বড় বাজার এলাকায় বালি তোলা বন্ধ। আজকে বালির গাড়ি চোখে পড়বে না, কারণ ওদের জম শুভেন্দু অধিকারী এখানে এসেছে। আমি ওদের চুরি করে চোর খাওয়া ওদের বন্ধ করে দিয়েছি। আমার শক্তি, আমাদের শক্তি হলেন আপনারা। আপনাদের শক্তিকে সামনে রেখে এই সর্বগ্রাসী তোলামূলকে সরাতে হবে। আমি তো মোদিজির কথা বললাম, এবারে একটু পিসির কথা বলি। পিসিকে জানেন তো? ভোগী পিসি জানেন তো? পিসি কি সুন্দর সুন্দর ভাষা বলছেন। কোন সভাতে ব, কোন সভাতে স, কোন সভাতে কালকে ল। এত কুৎসিত কথাবার্তা, যে বাক্য শব্দ কোন সভাতে কোন ভদ্রলোক উচ্চারণ করতে পারবে না। এই শিক্ষা কারণ নেই, যার পড়াশোনা নেই সে উচ্চারণ করতে পারবে না পাবলিকলি এই ধরনের কথা। তিনি কি বলছেন? হিন্দু এলাকায় গিয়ে বলছেন সিএএ তে আপিল করবেন না, আপনার নাগরিকত্ব বন্ধ হয়ে যাবে, আধার কার্ড আটকে যাবে। আজকে 3 কোটি বাঙালি হিন্দু এক কাপড়ে পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে, শুধু হিন্দু হওয়ার কারণে। মোদিজি তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিতে চান, সিএএ লাগু করেছেন, ইনি তার বিরোধিতা করছেন। ইনি বলছেন রামনবমী, আমি গোটা রাস্তা দেখতে দেখতে আসছি, গোয়ালতোড়, সারাঙ্গা, খাতড়া, পুরো রাস্তা ভগবান রামের ছবি আর ধ্বজ টাঙানো আছে চারিদিকে। বলছে রামনবমী যারা পালন করে তারা দাঙ্গা দিবস পালন করেছে। কোন অন্য ধর্মের লোক বলেনি, কোন মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন বলেনি। মমতা ব্যানার্জি বলছে দাঙ্গা ডে হচ্ছে রামনবমীর দিন। সহ্য করবেন আপনারা? মুসলমান এলাকায় গিয়ে বলছে বিজেপি সিএএ করেছে, এরপরে এনআরসি করবে, তাড়িয়ে দেবে। আমি মুসলমান ভাই বন্ধুদের বলি, 18টা রাজ্যে বিজেপি আছে। একটা মুসলমানের নাম বলুন তো, যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে? কাউকে তাড়িয়ে দেয়নি। যোগী আদিত্যনাথজি কোন ধর্ম সম্প্রদায়কে আক্রমণ করেন না, তিনি গুন্ডাদের দমন করেন। গুন্ডার কোনো জাত হয় না, কোন ধর্ম হয় না। বিজেপির নীতি হলো দেশ বিরোধী শক্তি এবং গুন্ডাদের দমন করো আর চোরেদের জেলে ভরো। আজকে গতকাল কেজরিওয়াল বাবু, যিনি মদ বিক্রি করে টাকা ঝেড়েছিলেন, জেলে গেছিলেন, মাফলার বাবু, কেজরিওয়াল বাবু বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে বলছেন বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা ব্যানার্জিকে জেলে পড়বে। আমি অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক, আমরা সবাই চাই। জানতো পিসি জেলে যাক, জানতো আপনারা? তা কেজরিওয়াল কাল সেটা বলে দিয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর মুখে ফুল চন্দন পড়ুক, খুব তাড়াতাড়ি এই কাজটা হোক, বাংলা একটু মুক্তি পাক, বাংলার লোকরা শান্তিতে থাকুক, চুরিটা বন্ধ হোক।
পিসি কি বলছে? বলছে আমি রেশন দিই, আমি রেশন দিই। মোদিজি 82 কোটি লোককে বছরে 2 লক্ষ কোটি টাকা খরচ করে বিনা পয়সায় রেশন দিচ্ছেন। 7 কোটি জনগণ পশ্চিমবঙ্গের পান। বলছে আমি রেশন দিই। বলছে আমি জল দিই। 8,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন পশ্চিমবঙ্গে নলবাহিত জল দেওয়ার জন্য। কর্মসূচির নাম জল জীবন মিশন। আপনাদের একটা গ্রামে জল গেছে? একটা গ্রামে জল গেছে? একটা গ্রামে জল গেছে? একটা করে নলকূপ আমি দেখতে দেখতে এলাম, 40টা করে হাঁড়ি আর বালতি নিয়ে মারা দাঁড়িয়ে আছে। 13 বছর মুখ্যমন্ত্রী করার পরে মানবাজার, বান্দোয়ান, বড়বাজার, পুরুলিয়া, বাঁকুড়ার জঙ্গলমহল জল চাইছে। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে? গোটা ভারতবর্ষ একটু এগিয়ে গেলে তো জামশেদপুর 50-60 কিলোমিটার, ওখানে তো আমাদের সরকার নেই। আপনি যান, সব গ্রামে জল আছে, জল নেই। মিথ্যে কথাগুলো বলছে। বলছে তৃণমূল বাড়িতে আসছে, জানেন 3টা করে লোক তো নেই, 3টা করে জিনিস নিয়ে আসছে। 3টে জিনিস দিচ্ছে আপনাকে। একটা হলো মানি ব্যাগ দিচ্ছে একটা, তাই তো? ওটার দাম 3 টাকা। 3 টাকা দামের একটা মানি ব্যাগ, সেখানে একটা মমতা ব্যানার্জির ছবি আছে আর একটা ভাঁড় আছে, বলছে লক্ষ্মী ভান্ডার। 3 টাকা দামের একটা মানি ব্যাগ আর একটা দেশলাই দিচ্ছে, জোড়া ফুল মার্কা দেশলাই। আর একটা আবাস যোজনার ফর্ম, তাতে একটা নাম্বার আছে, বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করলে তোমরা ঘর পেয়ে যাবে। কবে পাবে? ডিসেম্বর মাসে পাবে, মানে ভোটটা নিয়ে নেওয়ার পরে। টাটা বাই বাই। নেওয়ার পরে আর তৃণমূলের চিটিংবাজ একটা সংস্থা আছে, 400 কোটি টাকা আপনাদের ছেড়ে ওদেরকে পেমেন্ট করেছে। আইপ্যাকের লোকেরা যেখানে যেখানে ভোট হচ্ছে তার ঠিক 2 দিন আগে চা দোকানগুলো সকালবেলা খবর কাগজ পড়তে লোক যায়। খবর কাগজের ভিতরে একটা কাগজ পাঠাচ্ছে, বলছে বিজেপি যদি 35টা আসনে যেতে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। মাগো, এই লক্ষ্মীর ভান্ডারের স্কিমটা মমতা ব্যানার্জির নয়। আসামে প্রথম চালু করে বিজেপি, সর্বানন্দ সোনোয়াল। হেমন্ত বিশ্ব শর্মা 2,500 টাকা করে দেয় এখনো। চালু করেন শিবরাজ সিং চৌহান, আগের মুখ্যমন্ত্রী, 1,500 টাকা করে দিতেন। কর্মসূচির নাম লাডলি বহিন, এখন মোহন যাদব দেয় 3,000 টাকা করে। মাগো, বিজেপি যেদিন রাজ্য সরকারে আসবে তার পরের মাসের 1 তারিখে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকাবে বিজেপি। 3,000 টাকা ঢোকাবে। সাথে সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা এবং জনজাতিদের ভাতা 1,000-এর বদলে 3,000 টাকা করে আমরা দেব। রাজস্থানে ভজনলাল শর্মা 450 টাকার গ্যাস দেয়, আমরা তাই দেব। আমাদের ছত্তিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই 3100 টাকা কুইন্টাল ধান কেনে। আর উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজি 6,000 টাকা পিএম কিষানের সঙ্গে আরো 6,000 টাকা যুক্ত করে বছরে 12,000 টাকা কৃষকদের দেয়। বিজেপিকে যেদিন রাজ্যে আনবেন আমরা এখানেও এগুলো চালু করব। আমরা চালু করব আয়ুষ্মান ভারত, একমাত্র রাজ্য এই রাজ্যে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। আপনার যখন অসুখ হয়, বাড়ির লোকের যখন দুরারোগ্য ব্যাধি হয়, ক্যান্সার হোক, কিডনি প্রতিস্থাপন হোক, হার্টের অপারেশন হোক, বড় বড় 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ খরচ, আপনি যখন স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যান, কোন নার্সিং হোম নেয়, কেউ নেয় না, বলে ক্যাশ না কার্ড। ক্যাশ হলে অ্যাডমিশন, কার্ড হলে বলে বেড নাই, তাই তো? আর এই কার্ডটা যখন আপনি সিএমসি ভেলোরে, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, জামশেদপুরের বড় হসপিটালে, এইমস
চিকিৎসা নিয়ে যান, এই স্বাস্থ্য সাথীর কার্ড চলে? চলে না। স্বাস্থ্য সাথীর কার্ড চলে না কোথাও। তাই আমরা আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সা চিকিৎসা মোদিজি স্কিম গোটা দেশ পাচ্ছে। বাংলাতেও বিজেপিকে জেতালে আমরা চালু করার প্রতিশ্রুতি আপনাদের কাছে দিতে চাই। আজকে মানবাজারের অঞ্চলে অঞ্চলে বাড়িতে বাড়িতে বেকার যুবকরা বাইরে চলে গেছে। আগে ঝাড়খণ্ড, বিহার, অবিভক্ত উত্তরপ্রদেশ, অবিভক্ত মধ্যপ্রদেশ, উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে লোক কাজে আসতো দলে দলে লোক। আজকে আমাদের রাজ্য থেকে দলে দলে যুবকরা বাইরের রাজ্যে কাজে চলে যাবে কেন? এই রাজ্যে নেত্রী বটে, শিল্প বাগান গুজরাটে, একটা কারখানা করতে পারেনি, শিল্প আনতে পারেনি, বেকারত্ব চরমে, কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা। আটকে দিয়েছে। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন না। মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই, কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই, পাবলিক সার্ভিস কমিশনে কেস নেই, স্টাফ রিক্রুটমেন্টে কেস নেই, পুলিশ রিক্রুটমেন্টে কেস নেই। নিয়োগ হয় না কেন? আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী চালু করেছিলেন। কোন বেকার ছেলে 1,500 টাকা বেকার ভাতা পান? নাম বলতে পারবেন? একটা চাকরি দিতে পারেনি। ভাতা, ভিক্ষা, ভর্তুকি। 21,000 নতুন মদের দোকান, 8,200 স্কুল বন্ধ করেছে। 8,200 স্কুল। এবছর মাধ্যমিক পরীক্ষা, আপনার বাড়ির ছেলে মেয়ে যাবে কোথায়? সরকারি স্কুলের বাইরে আপনার যাওয়ার জায়গা নেই। মুখ্যমন্ত্রীর বাড়ির ছেলে মেয়েরা, বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়তে যায়, তাদের টাকা আছে। আপনি যান সরকারি প্রাইমারি স্কুল, হাই স্কুলে, আপনি বলুন 8 মাস স্কুল বন্ধ থাকে। রোদ উঠলে স্কুল বন্ধ, বৃষ্টি পড়লে স্কুল বন্ধ, ঝড় হলে স্কুল বন্ধ, শীত পড়লে স্কুল বন্ধ। বছরে 12 মাসের মধ্যে 8 মাস স্কুল বন্ধ। তাই মাধ্যমিকে এবারে 1.5 লক্ষ ছেলে মেয়ে ফেল করে গেল, কারণ আপনারা টিউশনি দিতে পারেন না। আজকে কেন স্কুল বন্ধ? শুধু মিড ডে মিলের চালটা ছাড়বে বলে। কোভিডের সময় কেন্দ্র থেকে 9,56,00,000 কেজি মিড ডে মিলের চাল এই চোর তৃণমূল তারা চাল চুরি করেছে। মিড ডে মিলের চাল এই তৃণমূলকে সরাতে হবে। 100 দিনের কাজে বলছে বাড়ি করবে, আপনারা যে দড়ি দিয়ে মানবেন। বলবে 40 লক্ষ বাড়ি দিয়েছে মোদিজি, কেন এখনো আমাদের জনজাতি, কুর্মী, তফসিলি গ্রামের মানুষ থাকে এই এলাকায় সমস্ত বাড়ি, কাঁচা বাড়ি কেন বাড়ি হয়নি? 45,000 কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে। আর বিভিন্ন সমাজ হিন্দুদেরকে ওবিসি দিয়েছিল। কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তিলি, তেলি, নাপিত, গোপ, ঘোষ, গোয়ালা, আপনাদের কাউকে রেখেছে অস্তিত্ব? ওবিসি বি করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। আর একটা বিশেষ সম্প্রদায়ের 98% লোককে ওবিসি এ করে দিয়ে আপনাকে মন্ডল কমিশন সংবিধান যে অধিকার দিয়েছিল কেড়ে নিয়েছে। কুর্মী সমাজ, আমি বলেছি বলরামপুরের মিটিংয়ে, ওবিসি মোর্চার সম্মেলনে, অজিত প্রসাদ মাহাতো বাবু আপনি কেন দাঁড়িয়েছেন জানি না, আমরা জানি না। তৃণমূলকে সুবিধা করার জন্য। তার কারণ পঞ্চায়েত ভোটের আগে ভাইপো এসেছিল জঙ্গলমহল সহ রাজ্যের জায়গায়, নাম দিয়েছিল নবজোয়ার। ওই নবজোয়ারের সময় কুর্মী সমাজের লোকরা
তারা আটকে ছিল তাদের দাবি নিয়ে যে আমাদের এসটি করতে হবে, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে অন ক্যামেরা সবার সামনে ভাইপো বলেছে কুর্মীদের ভোট আমার দরকার নেই। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কি না বলুন? তা কুর্মীদের ভোট যখন দরকার নাই, তাহলে কুর্মীদের ভোট তৃণমূলের লাগবে না। তাহলে কুর্মীদের ভোট যাবে কার কাছে? যারা তৃণমূলকে হারাতে পারবে, বিজেপির কাছে। তাই কুর্মীদের ভোট কাটার জন্য, অর্থাৎ তৃণমূল যাদের ভোট চায় না তাদের ভোট কাটানোর জন্য অজিত বাবু প্রার্থী হয়েছে। আমি বলরামপুরে চ্যালেঞ্জ করেছিলাম মাননীয় অজিত প্রসাদ মাহাতো বাবুকে। বলেছিলাম 17 সাল থেকে জাস্টিফিকেশন যৌক্তিকতা যে কেন্দ্র 23 সালের মার্চ মাস পর্যন্ত 10টা চিঠি দিয়েছে। যৌক্তিকতা বলো, কেন তোমাদের এসটি স্ট্যাটাস দিতে হবে? মমতা ব্যানার্জি পাঠায়নি কেন? যাতে কুর্মী আর আদিবাসী জনজাতিদের লড়াই চালু থাকে। এই জন্য তো যেভাবে আমাদের ভোট ভাগ করো, করে চোরেদেরকে রাখো। আমি এ কথা বলার পরে অজিত প্রসাদ মাহাতো আমাকে আক্রমণ করেছিলেন, চাকরি নাকি সব বাইরে চলে গেছে। আমি একটা উকিলের চিঠি দিয়েছি মাহাতো বাবুকে, তার উত্তর এখনো পাইনি। আমি মানহানির মামলা করব, কোর্টে আনবো অজিত প্রসাদ মাহাতো। তৃণমূলের বিটিএম হিসাবে তৃণমূলের কাছ থেকে চুক্তি করে আপনি চোর তৃণমূলকে পঞ্চায়েতে জিতিয়েছেন, এবারে আপনাকে জিততে দেব না, আর ভোট ভাগ হতে দেব না। লড়াই সিধা, একদিকে চোর তৃণমূল, আর একদিকে রাষ্ট্রবাদী বিজেপি। কাকে ভোট দেবেন ঠিক করুন, মাঝখানে কেউ নেই। নেপাল বাবু, সম্মানীয় মানুষ, আপনি ভোটে লড়ছেন কার ভোট কাটার জন্য, কাকে সুবিধা পাওয়ার জন্য? আপনার একটা ছোট মিউনিসিপালিটি জালদা, সেই মিউনিসিপালিটি আপনি রাখতে পেরেছেন? আপনি লড়বেন তৃণমূলের সঙ্গে। তখন কান্দু খুন হয়েছিল যারা, আপনাদেরকে পাশে কেউ দাঁড়ায়নি। আমাদের এমপি এমএলএরা আপনার বাড়িতে গেছে তখন কান্দুর পাশে। আমি গেছি, আমরা গেছি, সবাই গেছি। আপনি আজকে ভোট কেটে চোর তৃণমূলকে সুবিধা করার সুযোগ দিতে চান। দয়া করে যারা ভোট কাটার জন্য দাঁড়িয়েছে ভোট নষ্ট করবেন না। আপনারও একটা ভোট, রাষ্ট্রপতি মহোদয়েরও একটা ভোট। আমার জনজাতি যারা মূলবাসী, এই দেশের আসল নাগরিক যারা, তাদেরকে জোহার জানাই, প্রণাম জানাই। আপনারাই এই দেশের ভিত্তি রচনা করেছেন। অরণ্য, জঙ্গল, পাহাড়, জল, জমি, সবার উপরে যদি কারো প্রথম অধিকার থাকে, জনজাতিদের আছে। আমাদের প্রধানমন্ত্রী কি করেছে? বিরসা মুন্ডার জন্মদিনকে আদিবাসী গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছে। আপনারা কি জানেন গোটা ভারতবর্ষে যত জনজাতি অধ্যুষিত জেলা আছে, একটা করে রেসিডেন্সিয়াল স্কুল নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন অর্জুন মুন্ডাজির নেতৃত্বে। ক্লাস 1 থেকে 12 থাকা, খাওয়া, সুইমিং, অ্যাথলেটিক, ফুটবল, পড়াশোনা, আধুনিক শিক্ষা, জামা কাপড়, তাদের সব ফ্রি করেছেন। শুনে রাখুন বন্ধু, গোটা দেশে যত জনজাতি জেলা আছে সব রেসিডেন্সিয়াল স্কুল হয়েছে একলব্য। এর জন্য 64,000 সাঁওতালি ভাষায় দক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে। একমাত্র রাজ্য মমতা ব্যানার্জি, আমরা 9টা স্কুল করতে চেয়েছিলাম। অর্জুন মুন্ডা চিঠি দিয়ে 9টা স্কুলের জন্য জায়গা চেয়েছিল। মমতা ব্যানার্জি বলেছে টাকা দাও, আমি করব, তোমাদের জায়গা দেব না। কেন্দ্র বলেছে তোমাকে টাকা দিলে তুমি চুরি করবে, তাই তোমাকে টাকা দেব না, তুমি জায়গা দেবে, আমরা সিপিডব্লিউডি থেকে স্কুল বানিয়ে দেব, টিচার আমরা পাঠাবো।
এবং জনজাতি ছেলে মেয়েদেরকে আমরা আইএস আইপিএস বানাবো, ডাক্তার বানাবো। ওটা দেশে চলছে। জনজাতিদের মধ্যে যারা অতি প্রাচীন জনজাতি, মুন্ডা সমাজ থেকে শুরু করে যারা অতি প্রাচীন, এমন ৭৫টা জনগোষ্ঠীর ৩৭,০০০ গ্রাম আছে। এই ৩৭,০০০ গ্রামকে মোদিজি দত্তক নিয়েছে, জানেন আপনারা? এ রাজ্যে করতে দেয় না। ঝাড়খণ্ডে যান, উড়িষ্যায় যান, রাজস্থানে যান, ছত্তিশগড়ে যান, গুজরাটে যান, সেখানে প্রত্যেক বাড়িতে একটা করে আধুনিক টয়লেট, নলবাহিত জল, সোলার আলো, বিনামূল্যে গ্যাস, একটা সুন্দর আদর্শ মডেল বাড়ি। সেই গ্রামগুলোতে একটা করে প্রাইমারি স্কুল, সাঁওতালি ভাষা সহ আধুনিক শিক্ষা, একটা করে প্রাইমারি হেলথ সেন্টার, একটা করে খেলার মাঠ, একটা করে জহর থান করেছে নরেন্দ্র মোদী। গোটা দেশে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ করতে দেয়নি এই আদিবাসী বিরোধী মুখ্যমন্ত্রী। আপনারা কি জানেন সন্ধ্যা টুডু কাকে ভোট দিয়েছে? আপনারা কি জানেন জ্যোৎস্না মান্ডি কাকে ভোট দিয়েছে? শুনে রাখুন বন্ধু, যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়, মোদিজি দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করেন। উড়িষ্যার প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা এক জনজাতি মহিলা। আমাদের এমএলএরা যারা আছি না, এমপি এমএলএ, আমরা সব গলায় পাঞ্চি লাগিয়ে সকালবেলা ৯টার আগে লাইনে দাঁড়িয়ে সব ভোট দিলাম দ্রৌপদী মুর্মুকে। আর এই তৃণমূলের লোকেরা মমতা ব্যানার্জির নেতৃত্বে দাঁড়িয়ে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে। এরপরে বলতে হবে আদিবাসীদের দরদি কারা? যারা দ্রৌপদী মুর্মুকে হারানোর চেষ্টা করেছে, ভোট দেয়নি। একটা আদিবাসী তাদের ভোট দেবেন, দেওয়া উচিত, হ্যাঁ কিনা বলুন? আছেন এখানে জনজাতিরা? জনজাতিরা অনেকে আছেন তো? আছেন তো আপনারা? একটা ভোট দেবেন। আপনারা শুনে রাখুন, ৩টে মুখ্যমন্ত্রী আমরা তৈরি করেছি। রাজস্থানের মুখ্যমন্ত্রী আপার কাস্ট ভজনলাল শর্মা, ব্রাহ্মণ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ওবিসি সমাজ থেকে মোহন যাদব। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম কি জানেন? বিষ্ণুদেব সাই, জনজাতি মুখ্যমন্ত্রী। আমরা আপনাদের নিচে বসাই না, আমরা হাসদা, মান্ডি, সোরেন, মুর্মু, মাঝি, সিং, আপনাদের আমরা উপরে বসাই, পাশে বসাই। দেশের সংবিধানের ১ নম্বর জায়গাটা আমরা দিয়েছি। তাই সব ভোট ভারতীয় জনতা পার্টিকে দেন। পিছিয়ে পড়া জঙ্গলমহল আগামী দিনে আমরা নতুন করে সাজাবো। আমাদের সাংসদ ২ বছর কোভিডের জন্য এমপি ল্যাডের টাকা পায়নি, ৩ বছরের টাকা প্রপারলি ইউটিলাইজ করেছে। বন্দে ভারত ট্রেনকে দাঁড় করিয়ে দিয়েছে পুরুলিয়াতে। জাতীয় সড়কের কাজ হয়েছে, তার সীমাবদ্ধ ক্ষমতা, ডিএম তার ফোন ধরে না, দিশা কমিটির মিটিং হয় না, মুখ্যমন্ত্রী সরকারি টাকায় প্রশাসনিক সভা করতে আসেন, বিজেপির এমপি এমএলএদের ডাকেন না। তারপরেও আমাদের যা কিছু ক্ষমতা ছিল সবটা দিয়ে আমাদের সাংসদ আপনাদের পাশে দাঁড়িয়েছে। পার্লামেন্টের এমন কোন সেশন নেই জ্যোতির্ময় সিং মাহাতো পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে পুরুলিয়ার জলের কথা, পুরুলিয়ার জনজাতিদের কথা, পুরুলিয়ার কুর্মীদের কথা, পুরুলিয়ার কালচারের কথা, পুরুলিয়ার কাজের কথা, পুরুলিয়ার শিল্প আনার কথা, পুরুলিয়াকে আদর্শ জেলা করার কথা বলেনি। এমন কোন সেশন পার্লামেন্টে আপনি খুঁজে পাবেন না। আমাকে এখান থেকে পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্গে যেতে হবে স্বামী প্রণবানন্দকে প্রণাম করতে, তার ছবিকে প্রণাম করতে। তারপরে পুরুলিয়া শহরে একটি ছোট্ট রোড শো প্রোগ্রাম রয়েছে। আমি আশা করি প্রচার বন্ধের আগে যশস্বী প্রধানমন্ত্রী পুরুলিয়ার পূর্ণভূমিতে নিশ্চয়ই আসবেন। আমরা সবাই মিলে তার অপেক্ষায় থাকবো।
তাহলে চুক্তি পাকা, চোরেদের ভোট দিচ্ছি না, চোরেদের হারাবে বিজেপি। চোর ধরো, চোর ধরো, চোরেদের হারাতে হবে। এবং আমি আপনাকে কথা দিচ্ছি, যে বিরাট সংখ্যক আসন বিজেপি এবারে জিততে চলেছে, যে বিরাট সংখ্যক আসন, তাতে 26-এ নয় 24-এই আমরা প্রাক্তন করবো। আমার উপর ভরসা আছে তো? আমাকে হারাতে গেছিল নন্দীগ্রামে, আমি হারিয়েছি তো ওনাকে। মায়েরা, সন্দেশকালীর বদলা হবে তো? ও ফেক ভিডিও বানিয়েছে, ভাইপো আর আইপ্যাক দুটোকেই প্যাক করবো আমরা। আইপ্যাককেও প্যাক করবো, ভাইপোকেও প্যাক করবো। এখানকার কয়লা, বালি, পুরো পাহাড়গুলো বেচে দিচ্ছে এরা। তৃণমূলের দুটো অস্ত্র, হামলা আর মামলা। এখানকার একজন নেতা বলছিলেন 26শে মার্চ হইয়া গেল, শুভেন্দু অধিকারী আইল না। আজকে এসেছি তো, 4 তারিখে বিজেপি জিতবে 400 সিট নিয়ে। জ্যোতির্ময় সিং মাহাতো 2.5 লাখ ভোটে জিতবে। আর আবার এখানে আসবো প্রথম, সেদিন দুটো করে লাড্ডু খাওয়াবো আপনাদের। আর ওই প্রাক্তন সভাধিপতি নাকি ছিল একটা, ওর বাড়িতে লাড্ডুর একটা প্যাকেট পাঠাবো। বিজেপিকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।